খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। অনুষ্ঠিত হলো সাফ চ্যাম্পিয়নশিপের ড্র। গ্রুপ এ তে বাংলাদেশের সঙ্গী ভুটান ও শ্রীলঙ্কা। অন্য গ্রুপে লড়বে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। 4 নভেম্বর ঢাকায় বসবে এবারের আসর। ফিফা সভাপতির চেয়ার হারাতে যাচ্ছেন জিয়ানি ইনফান্তিনো। এরই মধ্যে মুখ খুলতে শুরু করেছেন বিভিন্ন কনফেডারেশনের কর্মকর্তারা। জরুরি কংগ্রেস থেকে পদত্যাগে বাধ্য করা হতে পারে ইনফান্তিনোকে। দর্শক, বিশ্বকাপ শেষ হয়ে গেছে, বেশ কিছুদিন হয়েছে। তবে বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা শুরু হচ্ছে। বাংলাদেশ সাফের প্রস্তুতি নিচ্ছে। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের যে আসর সাফ, সেটি বসবে এবার বাংলাদেশের মাঠেই। সেটির আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠিত হয়ে গেল গতকাল। সব কিছু নিয়ে আলোচনা করব। বাংলাদেশের প্রস্তুতি কেমন হচ্ছে সেটি নিয়েও আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ভাই। যেটি বলছিলাম যে বিশ্বকাপ থেকে তো আমরা মোটামুটি অনেকটা মুভ অন করে ফেলতে পেরেছি না? এখন বাংলাদেশের ফুটবলটা নিয়ে একটু কথা বলার সময় হয়ে গেছে এবং সাফের আলোচনা শুরু হয়ে গেছে। বাংলাদেশের ফুটবলে আমরা বরাবরই বলে আসছি যে একটা গণজাগরণ কিন্তু এসেছে। বিশ্বকাপের সময় আমরা যে আমেজটা দেখি ফুটবলের, রিসেন্টলি আমরা বাংলাদেশের ফুটবলেও সেই একই আমেজটা আমরা দেখতে পাচ্ছি। সাফ যেহেতু আসছে বাংলাদেশের মানুষের জন্য একটা বড় উপলক্ষে এবার সম্ভবত সেলিব্রেট করার। তার আগে বাংলাদেশ আসলে নিজেদেরকে কতটা তৈরি করে নিতে পারছে সেটাই হচ্ছে চ্যালেঞ্জ, প্রথম প্রশ্ন আর কি। এমিলি ভাই, বাংলাদেশ আসলে কতটুকু প্রস্তুত হতে পারছে? নোমান ভাই, ধন্যবাদ আপনাকে। আপনি যে ওয়ার্ল্ড কাপের কথা বলছেন, সেই ওয়ার্ল্ড কাপের সূত্র ধরে বলি, সাউথ এশিয়ান যে টুর্নামেন্টটা, সাফ ফুটবল, এটাকে কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার ওয়ার্ল্ড কাপ বলা হয়, আপনি জানেন। বিকজ এই কারণে বললাম, বিকজ এই সাফ ফুটবল আমি 5বার খেলেছি, 5টা সাফ খেলেছি। সেই এক্সপিরিয়েন্স থেকে যদি বলি যে সাফ ফুটবলে সবসময়ের জন্য বাংলাদেশ ফেভারিট, বাট ভেরি আনফর্চুনেট যে 2003-এর পরে কিন্তু আমরা সাফ চ্যাম্পিয়ন হতে পারিনি। 2005-এর সাফ আমরা ফাইনাল খেলেছিলাম। হ্যাঁ, ফাইনালও খেলেন, ওই স্কোয়াডে আমি ছিলাম 2005 যে ফাইনাল খেলেছে। তারপর থেকে কিন্তু বাংলাদেশ আসলে সেমিফাইনাল পর্যন্ত লাস্ট তারা কোয়ালিফাই করেছে, এরপর কিন্তু আর ফাইনালে দেখা পায়নি। আপনি যেটা বলছেন যে আসলে সাফে বাংলাদেশের প্রিপারেশনটা কোন অবস্থায় রয়েছে, ডেফিনেটলি এটা নিয়ে কিন্তু অলরেডি বাংলাদেশ ফুটবল ফেডারেশন, স্পেশালি কোচ থমাস জুলি কিন্তু অলরেডি একটা প্ল্যান করে ফেলেছে যে সাফের আগে আসলে বাংলাদেশ ফুটবল দলের আসলে কি কি অ্যাসাইনমেন্ট রয়েছে, কার সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বা প্রিপারেশনের লেভেলটা আসলে কোন পর্যায়ে নিয়ে যাওয়া যায়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে সাফে মেইন হলো চ্যালেঞ্জের বিষয় হলো পুরো স্কোয়াডটা আপনি আসলে পাবেন কিনা। হ্যাঁ, এইটা হলো মেইন চ্যালেঞ্জিংয়ের জায়গা। বিকজ ওই সময় কিন্তু আপনি জানেন যে আপনার ঘরোয়া ফিফা উইন্ডোটা শুরু হবে আর তারপরে সাফ শুরু হয়ে যাবে একটু আগে। এক্স্যাক্টলি। সো ওই ফিফা উইন্ডোটাতে কিন্তু আমরা সবসময় জানি হামজা জামান চৌধুরী অ্যাভেলেবেল থাকে, সমিত সোম যারা ক্লাব ফুটবলে থাকে। বিকজ আমাদের এখানে ক্লাব ফুটবল হয়তো আপনি বন্ধ রাখতে পারবেন, ওই লিগটা তো অপশন আপনি চাইলেই বন্ধ রাখতে পারবেন না। সো মেইন ফ্যাক্ট হলো হামজার আসলে দলে ইনক্লুডটা আসলে আপনি কনফার্ম করতে পারছেন কিনা। বিকজ আমরা জানি এই সাফে বাংলাদেশ টোটালি ফেভারিট দল। আমরা হোস্ট, আমাদের দলের যে স্ট্রেন্থ রিবিল হচ্ছে, আমরা যেভাবে দলটাকে প্রোগ্রেস করছি, সেই জায়গা থেকে বাংলাদেশ এবারের ওয়ার্ল্ড কাপ এই সাফে সব থেকে 1 নম্বর ফেভারিট দল। বাট সেই জায়গা থেকে আমি বলবো হামজার ইনক্লুশনটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি হামজাকে না পান তখন আপনার এক রকমের প্ল্যান, আপনার হামজাকে যদি পান তখন আর এক রকমের প্ল্যান। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ওই সময়টা আসলে হামজা অ্যাভেলেবেল কিনা, হ্যাঁ, সেইটা আসলে থমাস জুলির জন্য কিন্তু বড় একটা চিন্তার বিষয়। সো হামজা যদি দলের সাথে ইনক্লুড হয়, আমি বলবো যে এই সাফে টোটালি বাংলাদেশ ফেভারিট হিসাবে খেলবে এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমি মনে করি যে তাদের যে চ্যালেঞ্জগুলি রয়েছে সেইগুলি আমার মনে হয় যে বেশ ভালোভাবে ওভারকাম করতে পারবে। বিকজ আপনি জানেন লাস্ট যে আমরা ফিফা ফ্রেন্ডলিটা খেলেছি অ্যাগেনস্ট সান মেরিনো, সেখানে কিন্তু জয়টা খুব দুর্দান্ত ছিল। আগে 1 গোল খেয়ে পরে কিন্তু 2 গোল দিয়ে ম্যাচটা জিতেছি। সুতরাং এই ধরনের ম্যাচ কিন্তু আমাদেরকে অনেক কনফিডেন্ট বিল্ড আপ করেছে। আর আপনি যদি গ্রুপটা দেখেন, সেটা নিয়ে হয়তো আমরা পরে ডিসকাস করবো, বাট আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো যে সাফে কেউই কিন্তু ফেভারিট না, আবার সবাই ফেভারিট। হ্যাঁ, এই কারণে বললাম সাফে হয়তো আপনার কাছে মনে হয়েছে যে ভুটান আমাদের কাছে খুব সহজ অপোনেন্ট হবে, না, ইটস অ্যাবসলিউটলি রং।
বিকজ এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছে এই কারণে, কারণ অনেকবার সাফে আমরা ফেভারিট হিসাবে খেলছি, ইভেনচুয়ালি হোস্ট হিসাবেও খেলেছিলাম 2009। ভেরি আনফর্চুনেট আমরা কিন্তু ফাইনাল খেলতে পারিনি। জি। তো সাফে কিন্তু সবাই আপনার জন্য ফেভারিট, ইভেনচুয়ালি প্রত্যেকটা ম্যাচ আপনার জন্য খুব ক্রুশাল হবে। আপনার গ্রুপটা হয়তো আপনি দেখে মনে হবে যে খুব সোজা, বাট এটা কিন্তু গ্রুপটা আমার জন্য একদম সহজ। আমার কাছেও মনে হয় এমিলি ভাই, আমি এখানে আসার আগে আসলে র্যাঙ্কিং গুলো চেক করছিলাম, রাইট, যেখানে হচ্ছে ভারত ছাড়া আর সবগুলো দলই কিন্তু কাছাকাছি কাছাকাছি সবাই কাছে। বাংলাদেশ 181-তে আছে, Right. বাংলাদেশের যে দুটো গ্রুপ সঙ্গী আছে শ্রীলঙ্কা এবং ভুটান, আপনি দেখবেন ভুটান আছে 187-তে, শ্রীলঙ্কা আছে 192-তে। রাইট, সো একেবারে কাছাকাছি কিন্তু। কাছাকাছি। So, এখানে আপনি বলতে পারবেন না যে মানে অনেক ব্যবধান আর কি। এখন দলীয় স্ট্রেংথের জায়গা থেকে হয়তো বলা যায় যে বা খালি চোখ খোলা চোখে বলা যায়, কিন্তু ফুটবল তো সবসময় আসলে কাগজে কলমে বা দলের স্ট্রেংথের উপর ইয়ে করে না, ভর করে না। তারপর এমনি ভাই আপনার কাছে জানতে চাইবো যে শ্রীলঙ্কা দলটা আমরা রিসেন্টলি দেখেছি, শ্রীলঙ্কা দলেও কিন্তু অনেক প্রবাসী ফুটবলার আসছে। রাইট, আমরা যেমন বাংলাদেশের হামজা চৌধুরী আসছে, ফাহমিদুলরা আসছে, সমিত সোমরা আসছে, আমরা আমাদের স্ট্রেংথ অনেক বেড়ে গেছে বলছি। অ্যাট দ্য সেম টাইম শ্রীলঙ্কায় কিন্তু অনেকগুলো প্রবাসী ফুটবলার আসছে, তাদের দলেও এখন ইংল্যান্ডে খেলা ফুটবলার আছে, তাদের দলে অস্ট্রেলিয়ায় খেলা ফুটবলার আছে, যুক্তরাষ্ট্রে খেলা ফুটবলার আছে, জার্মান বংশোদ্ভূত ফুটবলার আছে। সবকিছু মিলিয়ে শ্রীলঙ্কাও কিন্তু এখন একেবারে ফেলে দেওয়ার মতো না, শ্রীলঙ্কা বাংলাদেশের গ্রুপ সঙ্গে। অফকোর্স আপনি খুবই ভালো পয়েন্ট বলছেন, যেটা হলো যে শ্রীলঙ্কা যদি দেখেন একমাত্র সুজন পেরেরা, হ্যাঁ, তাদের গোলকিপার ছাড়া বাকি 10 জনই কিন্তু ইমিগ্রেন্ট প্লেয়ার। এভেন্চুয়ালি আপনি যেটা বলছেন যে সবাই কিন্তু বিভিন্ন দেশের টপ লিগগুলিতে খেলছে, যদিও সেকেন্ড টায়ার বা থার্ড টায়ারে খেলছে, যেটা আমাদের দেশের প্লেয়াররাও কিন্তু খেলছে। আমাদের ফাহমিদুল ইভেন্চুয়ালি হামজাও তো এখন থার্ড টায়ারে খেলবে, রাইট? হামজা তো প্রিমিয়ার লিগ থেকে থার্ড টায়ারে চলেছে, বাট হামজা তো প্রিমিয়ার লিগে খেলার এক্সপিরিয়েন্স হয়েছে। সো শ্রীলঙ্কা দলটা আমার কাছে মনে হয় যে এই সাফে, হ্যাঁ, একটা বিশাল সারপ্রাইজ নিয়ে আসছে। হ্যাঁ, বিকজ তারা যদি লাস্ট এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে দেখেন, তাদের গ্রুপে ছিল কিরগিস্তান, তারা কিন্তু কিরগিস্তানের 1-0 হারিয়েছেও। হ্যাঁ, স্ট্রং একটা দলকে তারা হারিয়েছে এবং তাদের মাঠে গিয়েও কিন্তু ড্র সম্মত হেরেছে 1 গোলে। সো এই শ্রীলঙ্কা দলটা কিন্তু বেশ ভালো প্রোগ্রেস করেছে এবং রিবিল্ড হয়েছে। ইভেনচুয়ালি আমাদের থেকে তাদের এই ইমিগ্রেন্ট প্লেয়ারের সংখ্যা অনেক বেশি, তাদের 14 জন প্লেয়ার রয়েছে এই স্কোয়াডে এবং তাদের 10 জনই কিন্তু স্টার্টিং 11-এ খেলে। ইভেনচুয়ালি আপনি বলছেন ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, বিভিন্ন কান্ট্রিতে কিন্তু তারা টপ লিগগুলিতে খেলছে এবং তাদের এক্সপিরিয়েন্স আমি এবং তাদের কিছু ক্লিপসও দেখেছি, তাদের খেলার সমন্বয়টা আমার কাছে মনে হচ্ছে যে বেশ ভালো। মানে একটা সময় এই শ্রীলঙ্কার খেলা আমার কাছে মনে হচ্ছে যে তারা তেমন ফুটবলে তেমন ডেভেলপ করতে পারেনি, বাট রিসেন্টলি এই প্লেয়াররা ইনক্লুড হওয়ার পরে দলটা এত সুন্দর একটা শেপ এনেছে, যেটা আমার কাছে মনে হয় যে এই সাফে আমাদের গ্রুপ থেকে আমার কাছে মনে হয় যে বড় একটা সারপ্রাইজ দিতে পারে। ইভেনচুয়ালি তারা যদি ফাইনালও খেলে, সেটা অবাক হওয়ার মতো কিছু থাকবে না, বিকজ তাদের পারফরমেন্স সেটাই বলছে। এই সাফটা একটু ডিফিকাল্ট হবে এই কারণে, বিকজ ইন্ডিয়া কিন্তু আপনি যদি জানেন অপোনেন্ট গ্রুপে কিন্তু ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়া, পাকিস্তান এবং মালদ্বীপ। পাকিস্তান গ্রুপ কিন্তু আপনি জানেন যে ইমিগ্রেন্ট প্লেয়ার এনে দ্বারাও কিন্তু দল অনেক শক্তিশালী করেছে। লাস্ট যে গোল্ডেন জুবলি টুর্নামেন্ট হলো মালদ্বীপে, সেখানে কিন্তু পাকিস্তান ফাইনাল খেলেছে। হ্যাঁ, সুতরাং পাকিস্তান দলটাকে নিয়েও কিন্তু আপনাকে ভাবতে হবে যদি আপনি কোয়ালিফাই করেন সেমিফাইনালে। সেখানে কিন্তু ইন্ডিয়া রয়েছে, মালদ্বীপ রয়েছে, ইভেনচুয়ালি নেপালেরও কিন্তু খেলার সুযোগ রয়েছে। নেপাল কিন্তু আমাদের গ্রুপেই রয়েছে যদি নেপালের সাসপেনশন উঠে যায় সেপ্টেম্বরে। জি, সো নেপালকেও কিন্তু আপনি এখানে ফেলে দিতে পারবেন। সো নেপাল কিন্তু আমাদের চেয়ে র্যাঙ্কিং এও আগানো, এক্স্যাক্টলি। সো র্যাঙ্কিং যেটা হয় যে ইন্ডিয়া বাদে বাকি আপনি যেটা বলছেন সব র্যাঙ্কিংগুলি খুব কাছাকাছি, বাট পার্টিকুলারলি ম্যাচ ডেতে র্যাঙ্কিং তেমন কোনো কিছু ভেরি করে না, অন ডেতে আসলে পারফরমেন্স সব থেকে বেশ বড় ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। তো সেইখান থেকে আমি বলবো যে বাংলাদেশের বেশ ভালো সুযোগ আছে, বাট বাংলাদেশ প্রিপারেশনটা কেমন নিবে। হ্যাঁ, বিকজ যেটা বললাম যে অক্টোবর, সেপ্টেম্বর এবং অক্টোবর, যেহেতু নভেম্বরের ফার্স্ট উইকে খেলা, সেপ্টেম্বর অক্টোবর উইন্ডোগুলি আমরা আসলে কীভাবে ইউজ করব। হ্যাঁ, কাদের আমরা অপোনেন্ট হিসেবে পাচ্ছি ফ্রেন্ডলি ম্যাচগুলিতে, হ্যাঁ, সেই ম্যাচগুলি আসলে কোথায় হবে। থমাস জুলি চাচ্ছে আমাদের ন্যাশনাল স্টেডিয়ামে হোক, এটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমরা হোস্ট কান্ট্রি। এখন যতগুলো প্রিপারেশন ম্যাচ হবে সব আমাদের এখানে হলে এটা আমাদের জন্য খুবই ভালো হবে এবং সবাই আসলে ওই প্রিপারেশন ম্যাচগুলিতে অ্যাভেলেবেল থাকবে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। এমিলি ভাই, বাংলাদেশ যেটা করছে, বাংলাদেশ যেটা বলছে, আমরা বাফের সঙ্গে কথা বলে বা যতদূর জেনেছি আমরা, সেটা হচ্ছে যে সাফের প্রস্তুতি হিসেবে তারা সেপ্টেম্বরের যে উইন্ডোটা আছে সেখানে 4 জাতি টুর্নামেন্ট খেলতে চান, অথবা যদি সেটি শেষ পর্যন্ত নাও হয় তারা হয়তো বা কিরগিজস্তান বা এইসব দলের সঙ্গে তারা হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ খেলার চেষ্টা করবেন। তারা এখন পর্যন্ত যদিও প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি, বাট তারা হচ্ছে চেষ্টা করছেন। বাংলাদেশের ওই প্রস্তুতিমূলক টুর্নামেন্টটা আসলে বাংলাদেশকে কতটুকু হেল্প করতে পারে বিফোর সাফ চ্যাম্পিয়নশিপ?
এখন মেইন ফ্যাক্ট হলো টুর্নামেন্টটা আপনি আয়োজন করতে পারবেন কিনা, বিকজ জানেন এখন কিন্তু সারা পৃথিবীর ঘরোয়া ফুটবল আবার শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, আফটার ওয়ার্ল্ড কাপ কিন্তু সবাই কিন্তু সবার দেশের ঘরোয়া ফুটবল নিয়ে কিন্তু বিজি হয়ে যাচ্ছে। তো সেই সময়টা আসলে আপনি কাদেরকে অ্যাভেলেবেল পাবেন? হ্যাঁ, বিকজ একটা চার জাতীয় টুর্নামেন্ট চাইলেই আপনি অ্যারেঞ্জ করতে পারবেন না, বিকজ আপনি যখন এটা অ্যারেঞ্জ করতে যাবেন তখন দ্যাট মিনস আপনাকে ওই দেশগুলির কিন্তু ঘরোয়া ফুটবল স্টপ করে দেন আপনার এই টুর্নামেন্টটা অ্যারেঞ্জ করতে হবে। তো সেইটা আমার মনে হয় যে খুব ভেরি ডিফিকাল্ট, এবং আমি যতটুকু জেনেছি যে এই টুর্নামেন্টটা হয়তো না হওয়ার সম্ভাবনা বেশি। সো সেপ্টেম্বর এবং অক্টোবরে যেটা যতটুকু জানি যে তারা কিছু ফিফা ফ্রেন্ডলি ম্যাচ উইন্ডোতে অ্যারেঞ্জ করতে যাচ্ছে, যেটা খুব হয়তো একটু স্ট্রং অপোনেন্টের সাথে হয়তো আমরা খেলতে যাচ্ছি, লাইক কিরগিস্তানের কথা আপনি বলছেন, এরকম কোনো দেশের সাথে। বাট সেই ম্যাচগুলি ডেফিনেটলি আমি মনে করি আমাদের হোমে হলে সব থেকে ভালো হবে, বিকজ আমরা যেহেতু হোমে সাফ ফুটবল খেলবো, এখন যতগুলি ম্যাচ হবে আমাদের হোমে হলে আমাদের প্রিপারেশন লেভেলটা আমরা বুঝতে পারবো। অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বললাম, সব থেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার হলো যে আপনি পুরো দলটাকে আসলে একসাথে পাচ্ছেন কিনা। ইভেনচুয়ালি এখন কিন্তু আমাদের ঘরোয়া ফুটবলও শুরু হবে, সেখান থেকেও আসলে যারা পারফর্ম করবে এখান থেকে নতুন প্লেয়ার কোনো ইনক্লুড হবে কি না, বিকজ আমরা জানি আমাদের একটা পজিশনে কিন্তু বড় একটা ল্যাকিংস রয়েছে, সেটা হলো স্ট্রাইকার। এই যে কয়েকটা রাউন্ড হবে আপনার নভেম্বরের 4 তারিখের আগে, মানে সাফ ফুটবলের আগে, ওই সময়টাতে আমরা কোনো স্ট্রাইকার আসলে দলের সাথে ইনক্লুড করতে পারছি কিনা, বিকজ আমাদের দলে কিন্তু কোনো প্রপার স্ট্রাইকার নাই। তো এইটা খুব বড় একটা কনসার্নের জায়গা। থমাস জুলি আসলে পুরো দলটা আসলে যেভাবে প্রোগ্রেস করছে সেইখানে একটা বড় সমস্যার নাম হলো স্ট্রাইকার। তো এই ঘরোয়া ফুটবল থেকে একজন স্ট্রাইকার বের করা যায় কিনা এই স্বল্প সময়ের ভিতরে, সেটা একটা বড় চ্যালেঞ্জের বিষয় হবে। আর মেইন ফ্যাক্ট হলো যারা আমাদের প্রবাসী প্লেয়ার আছে, হ্যাঁ, তারা আসলে উইন্ডোজের সময় আসলে অ্যাভেলেবেল থাকবে কিনা। হ্যাঁ, স্পেশালি হামজা চৌধুরী, সমিত সোম, এই দুজন। তো তারা যদি দলের সাথে ইনক্লুড হয়ে যায় প্রত্যেকটা উইন্ডোতে, আমি মনে করি প্রিপারেশনটা আমার কাছে আমাদের জন্য নেওয়াটা খুব সহজ হবে। রাইট, আমরা একটু বাংলাদেশের স্কোয়াডটা সম্পর্কে একটু জানতে চাই। যেহেতু স্কোয়াডটা নিয়ে এমিলি ভাই কথা বলছেন, আমরা একটু স্কোয়াডটা কেমন হতে পারে আমরা রিসেন্ট টাইমসগুলোতে বাংলাদেশের যে প্লেয়াররা খেলছেন তাদেরকে দিয়েই মূলত একটা সম্ভাব্য স্কোয়াড আমরা সাজিয়েছি, যেখানে আমরা জিকোকে রাখছি, যদিও জিকোকে আমরা রিসেন্ট টাইমসে বাংলাদেশ ন্যাশনাল টিমে 11 লাস্ট স্কোয়াডে ছিলেন বাট স্টার্টিং 11-এ ছিলেন না। রাইট, মিতুল মার্মা এবং মেহেদী হাসান শ্রাবণকে আমরা সেখানে দেখছি। রক্ষণে আমরা দেখছি যে জায়ান, তপু বর্মন। আমরা রিসেন্ট টাইমসে বাংলাদেশের যে প্লেয়ারগুলো খেলছেন তাদেরকেই আমরা এইখানে রেখেছি। এখান থেকে আপনি যদি এখানে ফারহান আলী আছে আমরা দেখতে পাচ্ছি ফরওয়ার্ড লাইনে, যাকে নিয়ে এখনো কথা হচ্ছে, তিনি এখনো কনফার্ম হননি। জায়ান হাকিম, শেখ মুরসালিন, রাকিব, শাহরিয়ার ইমন, সুমন রেজা, ফয়সাল আহমেদ, ফাহিম, এদেরকে আমরা রিসেন্ট টাইমসগুলোতে বাংলাদেশ টিমের হয়ে দেখছি ফরওয়ার্ড লাইনে। এদের মধ্য থেকে এদেরকেই আপনি গোল স্কোরার হিসেবে ফরওয়ার্ড লাইনে দেখছেন, না এখান থেকে আরো অন্য কাউকে ইনক্লুড করার সুযোগ আছে? মেইন ফ্যাক্ট হলো এখানে যদি দেখেন ফরওয়ার্ডে ফারহান আলী এবং জায়ান হাকিম কিন্তু মেইনলি প্রপার একজন স্ট্রাইকার। হ্যাঁ, ফারহান আলী কিন্তু উইং স্ট্রাইকার, সে উইং থেকে খেলে, ফুলহামে মেইন দল এবার খেলবে কিন্তু প্রিমিয়ার লিগে। এটা কিন্তু বিশাল একটা ফ্যাক্ট আমাদের জন্য, যদি তাকে পাওয়া যায় সাফ ফুটবলের সময়, আমি মনে করি যে আমাদের দলটা চ্যাম্পিয়ন হওয়ার একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকবে যদি ফারহান আলী ওয়াইদ এবং জায়ান হাকিমকে আপনি পান, বিকজ তাদের পাসপোর্ট নিয়ে কিন্তু অলরেডি কাজ হচ্ছে এবং আমি যতটুকু জানি এটা অলমোস্ট ডান আর কি। সো এরা যদি ওই সময়টা অ্যাভেলেবেল থাকে, বিকজ প্রিমিয়ার লিগ যদি তখন চলমান থাকে, তখন আপনি কিন্তু চাইলেও আপনি ফারহানকে পাওয়াটা মানে ডিফিকাল্ট, বিকজ সে প্রিমিয়ার লিগ এখন মেইন প্লেয়ার ফুলহামের। তো তাকে যদি পাওয়া যায় সেটাই বলবো যে আমাদের দলের জন্য খুবই প্লাস পয়েন্ট। এবং ইভেনচুয়ালি জায়ান হাকিম, যেটা আমি একটু আগে বলছিলাম যে আমাদের স্ট্রাইকিং পজিশনের যে ল্যাকিং স্টার রয়েছে, সেইটা কিন্তু জায়ান হাকিম হতে পারে একটা বড় অপশন। হ্যাঁ, বিকজ আপনি যদি আমাদের 4-3-3 ফরমেশন বা 4-2-3-1 ফরমেশনে খেলেন, একজন স্ট্রাইকার তো আপনাকে সামনে রাখতেই হবে। সেখানে জায়ান হাকিমের পাসপোর্ট বা জায়ান হাকিমকে যদি এই সময়টার ভিতরে যদি তাকে আমরা রেডি করতে পারি, এইটা হবে আমাদের জন্য সব থেকে প্লাস পয়েন্ট। তখন কিন্তু আপনার আর কোনো জায়গাতে কোনো রকম গ্যাপ থাকবে না, বরং এই যে স্কোয়াডটা এখানে দেখানো যাচ্ছে, তখন কিন্তু আপনার রিজার্ভ বেঞ্চ অনেক এনাফ কোয়ালিটি প্লেয়ার থাকবে, যারা কিনা পরবর্তী সময় সাব হয়ে কিন্তু ভালো করার সম্ভাবনা থাকবে। ইভেনচুয়ালি আপনি যদি দেখেন সাথে সাথে শেখ মোরসালিন, রাকিব, শাহরিয়ার ইমন এবং ফয়সাল ফাহিম এরা রয়েছে সাথে সাথে। সো ফারহান আলী আসলে কি যেটা হবে, ফারহান আমি জানি উইং থেকে এক পাশ থেকে খেলবে, এক পাশ থেকে ডেফিনেটলি রাকিব স্টার্ট করবে, আর সামনের দিকে যদি আপনি ফারহানকে জায়ান হাকিমকে দিয়ে স্টার্ট করেন, তখন তো বোঝা যাবে যে আমাদের দলের স্কোয়াডটা কতটা স্ট্রং হতে যাচ্ছে। ইভেনচুয়ালি মিডফিল্ডে যদি আমরা দেখি যে হামজা, সমিত সোম এবং যদি সোহেল রানা সিনিয়র বা জুনিয়র যেই স্টার্ট করুক, তখন কিন্তু আমাদের দলের স্কোয়াড ডেপথ অনেক স্ট্রং হয়ে যাবে। সো এই স্কোয়াডটা যদি হয় লাস্ট পর্যন্ত, আমি মনে করি যে আমাদের এই সাফে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা মনে করি সব থেকে বেশি এগিয়ে থাকবো। ইভেনচুয়ালি আমাদের ডিফেন্স অর্গানাইজেশনও তপু রয়েছে, তপু লাস্ট আপনি যদি দেখেন সান মেরিনোতে দুর্দান্ত খেলেছে। হ্যাঁ, তপু এবং তারেক কাজী দুর্দান্ত অবস্থায় রয়েছে। ইভেনচুয়ালি
যদি রহমত মিয়া বা বিশ্বনাথ ঘোষও কিন্তু লাস্ট যে ন্যাশনাল টিমের ম্যাচ ছিল সেখানেও সে ভালো করেছে। তো আমি মনে করি যে এই স্কোয়াডটা যদি এখানে কিন্তু আরেকটা বড় কনসার্নের জায়গা হলো নোমান ভাই, যেটা হলো যে খেলা কিন্তু আপনার নভেম্বরে, এর আগে কিন্তু আপনার অনেক ম্যাচ খেলতে হবে ঘরোয়া ফুটবলের। তো এখানে কোনো ইনজুরি প্রবণতা থাকে কিনা বা আবার নতুন কেউ ভালো পারফর্ম করে কিনা সেটাও আপনার দেখার বিষয়। সো স্কোয়াডে চেঞ্জ আসতে পারে, বাট প্রবাবলি যে স্কোয়াডটা আছে এরা যদি পুরোটাই পাওয়া যায়, থমাস জুলির জন্য আমি মনে করি যে কাজটা খুব সহজ হবে। তো আপনি আশা করছেন এই দলটা নিয়েই বাংলাদেশ ভালোভাবে ফাইট দিতে পারবে। আমরা একটু প্রতিপক্ষ দলগুলো নিয়ে যেহেতু কথা বলছিলাম, আবার একটু কথা বলতে চাই। ইন্ডিয়ার কথা বলছি, তারা যদি আমাদের অপোনেন্ট গ্রুপে যদি বাংলাদেশ পরের রাউন্ডে কোয়ালিফাই করে, নিশ্চয়ই ইন্ডিয়া বা পাকিস্তান, মালদ্বীপসের কোনো একটা দলকে বাংলাদেশকে খেলতে হবে। ইন্ডিয়ার কথা আমরা যেটি শুনছি যে ইন্ডিয়া খুব শক্তিশালী দল, র্যাঙ্কিংয়ে অনেক আগানো দল, এই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল, সবই ওকে। বাট ইন্ডিয়া যেটা আমরা জানছি যে সেটি হচ্ছে যে ওই সময়টায় সাফের সময়টাতে তারা তাদের সিনিয়র টিম নিয়ে নিউজিল্যান্ডের সঙ্গে একটা দুটো ম্যাচ খেলার কথা তাদের, নিউজিল্যান্ডের মাটিতে। নিউজিল্যান্ড এবার ওয়ার্ল্ড কাপ খেলেছে, তাদের সঙ্গে তারা খেলতে যাচ্ছে। সেই সময়টায় তারা এই সাফ চ্যাম্পিয়নশিপে তাদের বি টিম অথবা যুব দল পাঠানোর একটা সম্ভাবনা রয়েছে। যদি সেটি হয়, টুর্নামেন্টের মানটা কমবে কিনা? আমি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বা ওই দিক থেকে আমরা যাই, হয়তো বাংলাদেশের জন্য সহজ হবে, কিন্তু টুর্নামেন্টের মানটা কি আসলে একটু কমে যাবে কিনা? না, তা তো ডেফিনেটলি অনেকটাই কমে যাবে। ইন্ডিয়া যদি মূল দল না আসে তো সাফের তেমন কোনো, আমি মনে করি যে তেমন কোনো রং থাকবে না। হ্যাঁ, বিকজ ইন্ডিয়া তো আসলে মূল আকর্ষণ হিসাবে কিন্তু সাফে থাকে সবসময়। হ্যাঁ, ইভেনচুয়ালি তাদের মেইন দলটা। হ্যাঁ, এর আগেও কিন্তু বিগত দিনে অনেক সাফি আমরা দেখেছি যে তারা মূল দল পাঠিয়েনি। 2009 যে সাফ হয়েছিল বাংলাদেশ যেটা তো হোস্ট ছিল, তখনও তারা আন্ডার-23 দল পাঠিয়েছিল। সো আমি যতটুকু জানি যে তারা মূল দলকে নিয়েই আসার সম্ভাবনা রয়েছে। নিউজিল্যান্ডের সাথে ম্যাচ খেলার সম্ভাবনা এখানে আমি যতটুকু জানি তাদের আগেই ম্যাচগুলি তারা অ্যারেঞ্জ করতে চাচ্ছে, সাফ ফুটবলের আগে খেলে। নভেম্বরের ওই ফিফা উইন্ডোটার কথা আমরা জেনেছি। হ্যাঁ, সো সেখানে যদি সাফে যদি ইন্ডিয়া মূল দল না আসে, বাংলাদেশের জন্য কাজটা সহজ হবে। বাট সাফের যে মেইন আকর্ষণ, বা ইন্ডিয়া তো লাস্ট আমাদের সাথে এখানে হেরে গিয়েছিল, হ্যাঁ, তারাও কিন্তু একটা রিভেঞ্জ নেওয়ার কিন্তু তাদেরও কিন্তু একটা ওই ধরনের কিন্তু একটা মানসিকতা রয়েছে যদি আসে এখানে। এখন মেইন ফ্যাক্ট হলো দেখার বিষয় যে ওই সময়টা আসলে তারা অ্যাভেলেবেল থাকে কিনা। ইভেনচুয়ালি তারা যদি নিউজিল্যান্ডের সাথে ফিফা ফ্রেন্ডলিগুলি উইন্ডোতে খেলে, ওই ম্যাচ বাদ দিয়ে হয়তো তারা সাফে হয়তো আসবে না, বিকজ নিউজিল্যান্ডের সাথে চাইলে আপনি খেলতে পারবেন না। তো এই ম্যাচগুলিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাট আমার কাছে মনে হয় যে ইন্ডিয়াই সাফে হয়তো একটু সিরিয়াসলি রাখবে, বিকজ তারা লাস্ট কিন্তু আমাদের সাথে এখানে এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে হেরে গিয়েছে। সো তারা ওই রিভেঞ্জটা নেওয়ার চেষ্টা করবে, আমার যতটুকু আমি জানি আর কি। রাইট, সাফ নিয়ে আরো অনেক কথা বলবো এমিলি ভাই, তার আগে ছোট্ট একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন মাঠে। এমিলি ভাই, আপনি বলছিলেন যে হামজাদেরকে পাওয়াটা অনেক বড় চ্যালেঞ্জ হবে বাংলাদেশের জন্য, বা এই সাফটা শুরু হচ্ছে 4 নভেম্বর থেকে, আর হচ্ছে ফিফা উইন্ডোটা শুরু হচ্ছে 9 নভেম্বর বা ওই সময়টা থেকে। সো কিছুদিন পর থেকে হচ্ছে। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশ কি চাইলে, এই যে বাংলাদেশের স্ট্রেংথ হচ্ছে এখন হামজা চৌধুরী, এবং শুধুমাত্র বাংলাদেশের স্ট্রেংথ না, আমার মনে হয় সাফেরও অন্যতম বড় আকর্ষণ এখন হামজা চৌধুরী। অফকোর্স, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে, এবং হামজার কারণে সাফের ব্র্যান্ড ভ্যালুও বাড়ারই কথা। ডেফিনেটলি। সো হামজাকে সেন্টার করে এই টুর্নামেন্টটার সূচিটা আসলে করা যেত কিনা? না, তা তো যেতই, বাট যেটা হয় যে টুর্নামেন্টটা তো আসলে যে আপনি যদি দেখেন ওইভাবে যদি আপনি করতে চান, দেন কিন্তু আপনি 6-7 দিনের ভিতরে আপনাকে টুর্নামেন্টটা শেষ করতে হবে, বিকজ ফিফা যে উইন্ডোটা থাকে সেটা, এটা কিন্তু এক সপ্তাহের বেশি আপনাকে দিবে না। হ্যাঁ, এটা কিন্তু সারা পৃথিবীতেই এভাবেই একটা ওদের কিন্তু একটা ফিকচার রেডি করা থাকে। তো সেইখান থেকে আমার কাছে মনে হয় যে সেইটা ইজ ভেরি ডিফিকাল্ট যে হামজাকে কেন্দ্র করে। তো হামজা তো অ্যাভেলেবেল হবে 9 তারিখের পরে, বিকজ ওই সময়টা কিন্তু হামজার লিগের ম্যাচ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু ওই সময় চলবে লেস্টার সিটির। হ্যাঁ, বিকজ তারা কিন্তু আপনি জানেন যে থার্ড টায়ার থেকে কিন্তু তারা চ্যাম্পিয়নশিপ লিগে খেলার জন্য কিন্তু এবার কিন্তু নতুন করে অনেক আগেই তারা ট্রেনিং ক্যাম্প শুরু করেছে। লেস্টার সিটি এবার কিন্তু সবার আগে কিন্তু ট্রেনিং ক্যাম্প শুরু করেছে। ইভেনচুয়ালি খুব হাই ইন্টেন্সিটি ট্রেনিংও আমি তাদের সেশনে দেখেছি, যেটা বিগত দিনে লেস্টার সিটির সাথে খুব কম ছিল, বিকজ তারা আবার চ্যাম্পিয়নশিপ লিগে আসার জন্য। সো হামজাকে কেন্দ্র করে টুর্নামেন্টটা, এটা ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ টুর্নামেন্ট 4 থেকে 17 তারিখ পর্যন্ত। হ্যাঁ, 12-14 দিনের টুর্নামেন্ট আসলে চাইলেই 7 দিনে হতে পারবে না। সো সেই জায়গা থেকে হয়তো সেটা তারা হয়তো ওইভাবে চিন্তা করেছেন শেষের দিকে আমরা হামজাকে পাওয়া যাবে। বাট হামজাকে পাওয়া যাবে, মোস্ট প্রবাবলি ডেফিনেটলি পাওয়া যাবে। হয়তো প্রথম 1-2টা ম্যাচ নাও পাওয়া যেতে পারে, আবার এমনও হতে পারে যে, বিকজ ওই সময়টা আমি যতটুকু জানি যে ফিফা উইন্ডোটাতে থাকবে, থার্ড টায়ারের খেলা কিন্তু চলমান থাকবে
ইংলিশ প্রিমিয়ার লিগে যে মানে হামজাদের যে লিগটা সেটা কিন্তু স্টপ হচ্ছে না। তাদের খেলাগুলি কিন্তু আমরা জানি যে যতটুকু আমি আমার জায়গা থেকে জানি যে ফিফা যখন ফ্রেন্ডলি ম্যাচগুলি দেয়, হ্যাঁ, যখন উইন্ডোটা দেয় তখন কিন্তু শুধু টপ লিগগুলি অফ থাকে, হ্যাঁ, সেকেন্ড টায়ার থার্ড টায়ার লিগগুলি কিন্তু অফ থাকে না, বিকজ ওই সময় ওই জাতীয় দলের প্লেয়াররা কিন্তু আসলে থার্ড টায়ার বা সেকেন্ড টায়ারের লিগে কম খেলে। সুতরাং প্রিমিয়ার লিগ বা মেইন লিগগুলির প্লেয়ারগুলি কিন্তু অ্যাভেলেবেল হয়ে যায়। সেখানে তো হামজা আসলে ওই সময়টা আসলে অ্যাভেলেবেল হবে কিনা এটা নিয়ে কিন্তু অলরেডি একটা কিন্তু কনফিউশন তৈরি হয়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং হামজার সাথে আমি যতটুকু জানি তারা রেগুলারই যোগাযোগ করছে, বাট ক্লাব আসলে ওই সময় হামজাকে ছাড়পত্র দিবে কিনা, বিকজ ওই সময়টা কিন্তু ওই থার্ড টায়ারের লিগ কিন্তু চলমান থাকবে। হ্যাঁ, হামজা লেস্টার সিটির খেলা কিন্তু চলমান থাকবে, ওই সময় কিন্তু কোনো রকম বন্ধ হবে না। সো এইটা কিন্তু একটা দেখার বিষয়। বাট আমার কাছে মনে হয় যেহেতু হামজা এখন আমাদের এখানকার আপনি যেটা বলছেন যে সব থেকে মেইন প্লেয়ার এবং সে না খেললেও হয়তো এই সাফের আকর্ষণও ওরকম থাকবে না, সো সেই জায়গা থেকে হয়তো তারা মিনিমাইজ বা ম্যাচ আপ করে আমার মনে হয় হামজাকে যেভাবে হোক ম্যানেজ করে বা তার ক্লাবের সাথে কথা বলে যেভাবে হোক হয়তো তাকে রাজি করানোর চেষ্টা করবে। হামজাকে ছাড়া বাংলাদেশ দল কেমন হবে? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যে হামজাকে যদি আপনি না পান তখন কিন্তু টিমের স্ট্রেংথ আমি মনে করি যে 30-40% কিন্তু আপনি ব্যাকফুটে চলে যাবেন, বিকজ হামজা থাকলে একরকমের স্কোয়াড, ইভেনচুয়ালি এটা অন দ্য ফিল্ড না, অফ দ্য ফিল্ডও তার মোটিভেশনের যদি জায়গাটা দেখেন হামজা আসার পরে আমরা যে ম্যাচগুলি খেলছি প্রত্যেকটা ম্যাচই কিন্তু কম্পিটিটিভ হয়েছে এক্সেপ্ট ভিয়েতনাম ম্যাচ ছাড়া। ভিয়েতনাম ম্যাচে আমরা তেমন ডমিনেট করতে পারিনি, বাট বাকি যতগুলি ম্যাচ হামজা খেলেছে প্রত্যেকটা ম্যাচই কিন্তু কম্পিটিটিভ হয়েছে, মানে শরীরী ভাষাও চেঞ্জ হয়ে যায়। এক্স্যাক্টলি, প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু মোমেন্টসগুলি বা মুভমেন্টগুলি কিন্তু চেঞ্জ আসে তাদের পারফরমেন্সে, এবং সেটা কিন্তু ইন্ডিয়ার সাথে ম্যাচটাই যদি দেখেন, হ্যাঁ, ইন্ডিয়ার সাথে ম্যাচটা আমরা জিতেছি বিকজ হামজার মতো প্লেয়ার আমাদের দলে ছিল। শিলংয়ে গিয়ে আমরা ইন্ডিয়ার সাথে ড্র করে এসেছি, হ্যাঁ, ইভেনচুয়ালি লাস্ট ম্যাচ আমরা যেটা সিঙ্গাপুরে খেলেছি ওখানেও কিন্তু আমরা বেশ ভালো করে এসেছি, রাইট, হ্যাঁ, ড্র করে এসেছি। সো আমি বলবো যে হামজা থাকাতে যেটা হয় যে হামজা দলের একটা বিশাল বড় স্ট্রেংথ তৈরি করে ফেলেছে, হ্যাঁ, প্লেয়ারদের ভিতরে একটা কনফিডেন্ট লেভেল তৈরি করে ফেলেছে। তো হামজা না থাকলে সেই জায়গাটা কিন্তু বিশাল একটা বড় ল্যাক্স কিন্তু মানে একটা ধাক্কা দিবে আমি বলবো বাংলাদেশ দলকে। তো হামজা থাকাটা খুবই ইম্পর্টেন্ট। হামজা না থাকলে সাফ ফুটবল চ্যাম্পিয়ন হওয়াটাও বাংলাদেশের জন্য খুব কঠিন হয়ে যাবে, বিকজ আপনি জানেন যে শ্রীলঙ্কা, পাকিস্তান, ইভেনচুয়ালি ইন্ডিয়া আপনি যেটা বলছেন যদি সেকেন্ড টিমও পাঠায় তারাও আমি মনে করি ওই সময় আমাদের সমসাময়িক দল হামজা না খেললে সেম স্ট্রেংথের দল হয়ে যাবে। সুতরাং ইটস ভেরি ডিফিকাল্ট হামজা না খেললে। ইউরোপিয়ান টপ টায়ার লিগগুলো ছাড়া, মানে আপনি বলছেন যে সেকেন্ড টায়ার বা থার্ড টায়ারের বা ফোর্থ টায়ারের লিগগুলো যদি চলতে থাকে সেই সময়টায় ফিফা উইন্ডো যদি তারা না ধরে, সেক্ষেত্রে ফাহমিদুল এবং সমিত সোমকে পাওয়া তো বাংলাদেশের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। না, ফাহমিদুল, সমিত সোমরা হয়তো অ্যাভেলেবেল থাকবে, বিকজ সমিত সোম এখন পর্যন্ত কোনো ক্লাবে অফিসিয়ালি জয়েন করেনি, হ্যাঁ, আর যদি জয়েনও করে সেইটা আসলে আমার কাছে মনে হয় যে সে হয়তো মেকআপ করতে পারে। ফাহমিদুল যেটা হলো ফাহমিদুল আমি যতটুকু জানি এবার আমাদের ঘরোয়া ফুটবলই খেলবে, হ্যাঁ, আমি যতটুকু জানি সে এখানেই হয়তো খেলতে যাচ্ছে। এবং সমিত সোম এখন পর্যন্ত তার ক্লাব কনফার্ম হয়নি, যদি ক্লাব কনফার্ম হয় সেটা হয়তো সে তার ক্লাবের সাথে কথা বলে হয়তো সেগুলি হয়তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ক্লাব তাদের মাধ্যমে হয়তো নেগোশিয়েট করতে পারে। বাট মেইন ফ্যাক্ট হলো হামজারটা ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ লেস্টার সিটির মেইন প্লেয়ার কিন্তু হামজা এখন, হ্যাঁ, সো তারা হয়তো হামজাকে কীভাবে ম্যাচ আপ করবে, মিনিমাইজ করবে সেটা আমি জানি না ঠিকভাবে। বাট যদি ফারহান আলী ওয়াহিদকে যদি আপনি ওই সময়টা অ্যাভেলেবেল করতে পারেন ওইটা কিন্তু আমি মনে করি যে আমাদের দলের জন্য বিশাল একটা স্ট্রেংথ হবে, হ্যাঁ, বিকজ ফারহান আলী ওয়াহিদ কিন্তু দুর্দান্ত একজন প্লেয়ার, হ্যাঁ, যদি তার পারফরমেন্স দেখেন রিসেন্টলি আমি ফুলহামে তার কিছু যে তাদের যে প্রিপারেশন ম্যাচগুলো হচ্ছিল আমি কিছু ক্লিপস দেখেছিলাম, সেখানে কিন্তু সে দুর্দান্ত করেছে এবং আমরা জানি যে সে কার আন্ডারে খেলছে, আরবেলো আর রিয়াল মাদ্রিদের সাবেক কোচ, হ্যাঁ, সো এটাও কিন্তু আমাদের এই জায়গা থেকে বিশাল একটা আমাদের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট এবং বড় একটা পাওয়া। ফারহান আলী ওয়াহিদকে যদি আপনি পান, ইভেনচুয়ালি জায়ান হাকিমের কথা যদি বলি তাকে পাওয়াটাও আমার মনে করি যদি পাওয়া যায় এটা আমাদের জন্য, হামজা যদি না খেলে এরা দুজন যদি আবার খেলে সেটা কিছুটা হলে কিছুটা না বেশ কিছু জায়গা হয়তো তারা পিক আপ করা যাবে, মেকআপ করা যাবে। সো আমি বলবো যে এই প্লেয়ারদেরকে অ্যাভেলেবেল করাটা খুব জরুরি আমাদের দেশে। রাইট, আমরা একটু কোচকে নিয়ে শুনতে চাই মিলি ভাই। থমাস ডুলির অভিষেক হয়ে গেছে এরই মধ্যে সান মারিনোর এগেইনস্টে ম্যাচের মাধ্যমে, খুব বেশি এখনই জাজমেন্টাল হওয়ার সুযোগ নেই বা জাজ করার সুযোগ নেই, স্টিল ওয়ার্ল্ড ক্লাস একজন কোচ, এর আগে ন্যাশনাল টিমে মানে বিশ্বকাপ খেলা কোচ। সো ইয়র্গেন ক্লিন্সম্যানের সঙ্গে অনেক হাই প্রোফাইল কোচ বাংলাদেশের পার্সপেক্টিভে, এই সাফটা নিশ্চয়ই তার জন্য একটা পরীক্ষার মঞ্চ বা চ্যালেঞ্জ যাই হোক তার জন্য হতে পারে। থমাস ডুলির কোচিং দর্শন নিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই, সাফের জন্য তিনি আসলে কতটুকু ইফেক্টিভ হবেন বাংলাদেশের দলের জন্য।
মেইন ফ্যাক্ট হলো থমাস জুলি আসলে খুব রিসেন্টলি বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নেওয়ার পর শুধু একটা ম্যাচ তার আন্ডারে খেলেছে, রাইট? সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশ বেশ দুর্দান্ত ভালোই করেছে, শুরুটা বেশ ভালো হয়েছে। থমাস জুলির মেইন অ্যাসাইনমেন্টও কিন্তু সাব ফুটবল। হ্যাঁ, এইটার দিকেই কিন্তু আপনি তাকে আসলে তার যে কোচিং দর্শন, বিগত দিনের কোচিং দর্শন বা সাকসেস যেটাই বলেন না কেন, সেইটা আসলে এটা কিন্তু অতীত হিস্ট্রি। হ্যাঁ, ওইটা কিন্তু আপনাকে এখন তেমন বেশি আপনি সামনে আনতে পারবেন না। সামনে এখন আপনার ফিউচার যেটা সামনে রয়েছে সাব ফুটবল, এইটাই কিন্তু তার মেইন অ্যাসাইনমেন্ট। এইটার উপরেই তার তার যে কোচিং যে এতদিনের যে এক্সপিরিয়েন্স, সেইটার পুরোটাই যদি সে এই সাব ফুটবলে ডেলিভার করতে পারে, দেন কিন্তু সে এইখানের সাথে এই বাংলাদেশের সাথে কাজ করার সামনের দিকে সুযোগ পাবে। আদারওয়াইজ ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ সাব ফুটবল যদি সামহাও আপনি চ্যাম্পিয়ন হতে পারেন বা আপনি যদি এখানে রেজাল্ট ভালো না করতে পারেন, তখন কিন্তু থমাস জুলির এই যে কোচিং কেরিয়ার বা সে জাতীয় দলের মানে ন্যাশনাল টিম প্লেয়ার ছিল বা তার যে হিউজ এক্সপিরিয়েন্স, এইগুলি তেমন কোনো কিন্তু সামনে আসবে না। এবং তার মনে হয় বাংলাদেশেও তার যাত্রাটাও মনে হয় কিছুটা কিছুর মুখে পড়ে যাবে। এক্স্যাক্টলি। সো সেইটা আমি হয়তো এখনই বলার সময় আসেনি, একটা টুর্নামেন্ট সময় হলে বলতে পারবো। ইভেনচুয়ালি নেক্সট সেপ্টেম্বর এবং অক্টোবরে যে ফিফা ফ্রেন্ডলিগুলি আছে, সেইগুলি দেখে আমরা জাজমেন্ট করতে পারবো যে তার আসলে কোচিং দর্শনটা কতটা এফেক্টিভ। অ্যাট দ্য সেম টাইম আর একটা মেইন ফ্যাক্ট হলো যে থমাস জুলির একটা বড় গুণ হলো যে দেখবেন যে সব কোচেরাই যখন ছুটি থাকে তখন কিন্তু সবাই দেখবেন যে দেশে চলে যায়। বাট থমাস জুলিকে দেখছি সেখানেই থাকছে, রেগুলার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যাচ্ছে, অফিস করছে, প্লেয়ারদের সাথে টাচে থাকছে। এইটা কিন্তু একটা বড় আমি বলবো যে প্লাস পয়েন্ট, যে প্লেয়ারদের টুকিটাকি যে খোঁজ খবর নেওয়া, ক্লাবের সাথে কানেক্ট থাকা, প্লেয়ারদের সাথে কানেক্ট থাকা, ফুটবল ফেডারেশনে অফিস করা, এটা আমি বলবো যে তার একজন একটা বিশাল পজিটিভ দিক। ইভেনচুয়ালি সে অলরেডি একটা প্ল্যান করে ফেলছে ফর নেক্সট সাফ, তার কী কী প্ল্যানিংগুলি হবে, তার প্ল্যানে আসলে কারা মানে ফ্রেন্ডলি ম্যাচগুলিতে অ্যারেঞ্জ করবে, কারা আসলে অপোনেন্ট হবে, এইগুলি নিয়ে কিন্তু সে অলরেডি বসে নেই, কাজ করছে। তো এই জায়গাগুলি আমার কাছে মনে হয় ইজ ভেরি প্রফেশনাল, যেটা আমাকে খুব বেশ ভালো, আমার কাছে মনে হয় বেশ ভালো লাগার মতো একটা ব্যাপার। এক্স্যাক্টলি। এবং এখন মাঠের বাইরে যে কাজগুলো তিনি করছেন সেগুলো অবশ্যই পেশাদারিত্বের সঙ্গে করছেন। এখন মাঠে আসলে কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারেন সেটা হবে দেখার বিষয়। মিলবে, আমরা আপনার কাছে আবারও ফিরবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন মাঠে। এমনি ভাই, আমরা বাংলাদেশের প্রস্তুতি নিয়ে কথা বলছি, আমরা প্রতিপক্ষ দলগুলোর প্রস্তুতি নিয়ে আসলে কতটা ভাবছি সেটাও গুরুত্বপূর্ণ ব্যাপার। বাংলাদেশে আসার আগে, এই সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আসার আগে বাংলাদেশ যেমন 4 জাতীয় টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে, ভারত পাকিস্তান কিন্তু বসে নেই, তারা এশিয়ান কাপ খেলতে যাচ্ছে। আমরা এই আলোচনায় যাওয়ার আগে একটু কার্ডগুলো দেখতে চাই। প্রথমবারের মতো ফিফা একটা এশিয়ান কাপ আয়োজন করতে যাচ্ছে, সেই টুর্নামেন্টে ইনভাইটেশন পেয়েছে ভারত এবং পাকিস্তান। সঙ্গে আছে প্রিমিয়ার ডিভিশন, যেটা সেখানে আমরা দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, মোটামুটি এশিয়ার পরাশক্তি নামগুলো বা বেশ বড় বড় নামগুলো খেলছে। সেই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তান খেলছে। এই সাফে আসার আগে তারা যখন এই টুর্নামেন্টটা খেলে আসবে অগাস্টে সেপ্টেম্বরে, এই টুর্নামেন্টটা নিঃসন্দেহে তারা অন্যরকম প্রিপেয়ার্ড হয়ে আসবে। ডেফিনেটলি। এটা তো আপনি দেখেন ইন্দোনেশিয়া, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হ্যাঁ, আমরা জানি আসিয়ান কান্ট্রির ফুটবল ডেভেলপমেন্ট কিন্তু এখন অনেক উপরে চলে গিয়েছে, অনেক উপরে চলে গেছে। বিকজ লাস্ট আপনি যদি দেখেন আমরা যে ম্যাচগুলি খেলেছি, স্পেশালি ফিফা ফ্রেন্ডলিতে যে ভিয়েতনামের সাথে যে ম্যাচটা খেলেছি, ভিয়েতনামের সাথে আমরা কোনো পাত্তাই পাইনি। হ্যাঁ, সো সে ভিয়েতনামের সাথে কিন্তু পাকিস্তান খেলবে এবং তার ওখানে থাইল্যান্ড এবং ফিলিপাইনও রয়েছে। সো এটা তো আসলে তাদের প্রিপারেশন লেভেলটা আমি মনে করি যে একদম হায়েস্ট লেভেলে প্রিপারেশন হবে ফর সাফ। হ্যাঁ, সো আমি সবসময় ইভেনচুয়ালি আপনার সাথে একসময় আলোচনায় বলেছিলাম যে আমাদের কিন্তু এখন সাফ থেকে বেরিয়ে আসিয়ান কান্ট্রির দেশগুলির সাথে আমাদের ফিফা ফ্রেন্ডলি বা ওদের টুর্নামেন্টগুলি আমরা কোনোভাবে খেলতে পারি কিনা। ইভেনচুয়ালি আমি এটাও বলেছি যে আসিয়ান ওদের যে চ্যাম্পিয়নশিপ হয় সেইটাতে আমরা কোনোভাবে ঢুকতে পারি কিনা। হ্যাঁ, ঢুকতে পারলে যেটা হতো, যেটা ভারত এবং পাকিস্তান ঢুকে গিয়েছে, দ্যাট মিনস ওরা ওদের শক্তিমত্তাটা কিন্তু ওদের সাথে সাথে এখন একই সাথে জাজমেন্টে যাচ্ছে, রাইট? এটা কিন্তু আমরা খেলতে পারলে আমাদের জাজমেন্টটাও কিন্তু ওই অবস্থায় যেত। ইভেনচুয়ালি আপনার একটা মেন্টাল স্ট্রেংথ তৈরি হতো যে আমরা থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর বা ভিয়েতনামের সাথে যেভাবে খেলবো, পরবর্তী এশিয়ার হাইস্ট লেভেলের দলগুলির সাথে খেলতে গেলে কিন্তু আপনার বিশাল একটা কনফিডেন্ট তৈরি হতো। হ্যাঁ, তৈরি হতো, যেটা ভারত এবং পাকিস্তানের অলরেডি কিন্তু তারা এই টুর্নামেন্ট খেলার পর হয়ে যাবে। বিকজ তারা ফিজিক্যালি, স্পেশালি পাকিস্তান, ফিজিক্যালি দে আর ভেরি স্ট্রং, যার কারণেই পাকিস্তান কিন্তু এই টুর্নামেন্টটা খেলতে গিয়েছে। ইভেনচুয়ালি তাদের মেইন ফোকাস হলো সাফ ফুটবল।
সো প্রিপারেশন হিসেবে আমি বলবো যে ভারত পাকিস্তান ডেফিনেটলি ওই গ্রুপ থেকে তারা টপ একটা আমি বলবো যে প্রিপারেশন নিয়ে কিন্তু সাফে আসতেছে। রাইট, এই টুর্নামেন্টটাতে কিন্তু ভারত পাকিস্তান কারোই থাকার কথা ছিল না, Right. কিন্তু তারা ইনভাইটেড টিম এবং ভারত সেখানে শুরু থেকে আগেই দাওয়াত পেয়েছিল। পাকিস্তান এখানে এসেছে মূলত চীনের জায়গায়, Right. চীন খেলার কথা ছিল, চীন যখন হচ্ছে নিজেদেরকে উইথড্র করে নেয় তখন পাকিস্তানকে তারা ইনভাইট করে। আমার প্রশ্ন হচ্ছে এমিলি ভাই, পাকিস্তান কিন্তু র্যাঙ্কিং এ অনেক পেছনে, 200-র পরে, Right. whereas বাংলাদেশ এখন 181 নম্বরে আছে। Exactly. কিছুটা উন্নতিও হয়েছে, বাংলাদেশের ফুটবলের উন্নতি হচ্ছে স্টেপ বাই স্টেপ। বাংলাদেশ এই টুর্নামেন্টটাতে কেন ইনভাইটেশন পেল না? পাকিস্তান কিভাবে পেল, বাংলাদেশ কেন পেল না? বাংলাদেশ তো তাদের চেয়ে র্যাঙ্কিংও এগিয়ে, এবং এই যে টিমগুলো দেখছেন আপনি সেখানে কম্পিটিশন লেভেল, কম্পিটিটিভ টুর্নামেন্ট যদি আপনি করতে চান সেখানেও পাকিস্তানের চেয়ে বাংলাদেশকে ইনভাইট করলেই বেশি যৌক্তিক হতো বলে আমার কাছে। ডেফিনেটলি, এবং করা উচিত ছিল বাংলাদেশকে। কেন করেনি আই ডোন্ট নো, আমার কাছে সেই অ্যান্সারটা নাই। বিকজ বাংলাদেশ এই টুর্নামেন্টটাতে আমি মনে করি যে পাকিস্তানের আগে, পাকিস্তান কিন্তু রিসেন্টলি আপনি জানেন যে ফিফার একটা নিষেধাজ্ঞাও ছিল, তারা রিসেন্টলি কিন্তু তো সেই নিষেধাজ্ঞা থেকে উঠে প্রথম তারা একটা টুর্নামেন্ট খেলেছে মালদ্বীপে, তারপরে কিন্তু আবার আর একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। তো সেখানে পাকিস্তান আসলে কিভাবে এগিয়ে থাকলো বা পাকিস্তান কিভাবে এই আসিয়ান কান্ট্রির এই আসিয়ান টুর্নামেন্টটাতে পার্টিসিপেট করলো, এটা আমার পক্ষে জানা নেই। বাট বাংলাদেশ যদি সামহাও এটা ম্যানেজ করতে পারতো বা সামহাও যদি তারা করতে পারতো। টেবিলে যদি একটু খেলে যদি এই টুর্নামেন্টটা পার্টিসিপেট করতে পারতো, এইটা হতো আমি মনে করি যে আমাদের জন্য সব থেকে বড় পাওয়া। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এটা একটা ব্যর্থতা কিনা যে এই ধরনের টুর্নামেন্টগুলোতে বাংলাদেশ অ্যাটেন্ড করতে পারছে না? অবশ্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ইভেনচুয়ালি আমাদের বিএফএ প্রেসিডেন্ট তাবিদ ভাই কিন্তু থাইল্যান্ড ফুটবল ফেডারেশন বা এই আসিয়ান ফুটবল ফেডারেশনের অনেকের সাথে আমি জানি, যতটুকু জানি বেশ ভালো একটা গুড রিলেশন রয়েছে। তো সেই জায়গা থেকে তাবিদ ভাই হয়তো আমার কাছে মনে হচ্ছে যে তার এই রিলেশন বিল্ডআপের মাধ্যমে ইন ফিউচার এই ধরনের টুর্নামেন্টটা আমরা কিভাবে খেলতে পারি সেইটার দিকে আমি মনে করি যে ফোকাস করা উচিত। বিকজ আসিয়ান টুর্নামেন্টে কিন্তু আসিয়ানের বাইরে কাউকে তারা তেমন একটা কিন্তু অ্যালাউ করে না, যেটা এবার ভারত এবং পাকিস্তানকে নিয়েছে এবং বলছে যে চায়নার পরিবর্তে তারা পাকিস্তানকে নিয়েছে। এখানে হওয়া উচিত ছিল বাংলাদেশের নাম। হ্যাঁ, সেটা হলে আমি মনে করি যে আমাদের দেশের ফুটবলের জন্য খুবই ভালো হতো। বিকজ এই ধরনের কতগুলো ম্যাচ খেলবে আপনি দেখেন, পাকিস্তান 3টা ম্যাচ খেলবে, ইন্ডিয়া 3টা ম্যাচ খেলবে, চাইলেই কিন্তু আপনি অ্যাট এ টাইম আসিয়ান কান্ট্রির দেশগুলির সাথে কিন্তু এতগুলো ম্যাচ অ্যারেঞ্জ করতে পারবেন না। Exactly. হ্যাঁ, তো সেই জায়গাটা আমি মনে করি যে আমাদের ফোকাস করা উচিত নেক্সট যে আসিয়ান কাপ হবে সেখানে আসলে আমরা কোনোভাবে ঢুকে যেতে পারি কিনা। এবং বাংলাদেশ যেখানে স্ট্রাগল করছে 3 জাতি টুর্নামেন্ট বা 4 জাতি টুর্নামেন্ট অ্যারেঞ্জ করার জন্য, অথবা ওই উইন্ডোতে কাদের সঙ্গে খেলবে এইটাই এখন পর্যন্ত তারা চূড়ান্ত করতে পারেনি। Right. একটা রেডি টুর্নামেন্ট ছিল তাদের সামনে, এক্স্যাক্টলি, কিন্তু তারা সেটি গ্র্যাব করতে পারেনি। এই আসিয়ান কাপেরই এইটা হচ্ছে প্রিমিয়ার ডিভিশন, আরও একটা টায়ার আছে সেখানে, সেই Right. ডিভিশনে আমরা চ্যালেঞ্জ ডিভিশন সেটাকে তারা নাম দিয়েছে। সেখানে আমরা দেখছি আরও 6টা টিম আছে, অর্থাৎ 14টা টিম নিয়ে এবার হচ্ছে এই টুর্নামেন্টটা হচ্ছে। 8টা টিম সেখানে আমরা দেখেছি, 6টা টিম এখানে আছে। হংকং, মায়ানমার, ব্রুনেই এখানে আছে গ্রুপ এতে, গ্রুপ বিতে কম্বোডিয়া, লাওস এবং তিমোর লেস্তে। এই দলগুলো কম্পারেটিভলি একটু উইকার সাইড, Right. এটা হচ্ছে প্রিমিয়ার ডিভিশনের চেয়ে এটা সেকেন্ড টায়ারের মতো বলা চলে অনেকটা। এই টুর্নামেন্টের এই দলগুলো যেগুলো আছে এগুলোর সঙ্গেও কিন্তু বাংলাদেশ খেলেছে অনেকগুলো ম্যাচ। রাইট। যদি এই ডিভিশনটাতেও বাংলাদেশ খেলতে পারতো তাহলেও আমার মনে হয় একটা প্রিপারেশন অন্তত সাফের আগে হতে পারতো। না, অফকোর্স এখানে তো হংকং, মিয়ানমার দে আর ভেরি স্ট্রং টিম। হ্যাঁ, ইভেনচুয়ালি তাদের হংকং এর সাথে তো রিসেন্টলি আসলে আমরা হোমেই হেরে গিয়েছিলাম আপনার 4-3 গোলে, যেটা ইভেনচুয়ালি হংকং এর ম্যাচেতে আমরা হয়তো ড্র করেছি। বাট এই গ্রুপটাতে ঢুকতে পারলে হয়তো আমরা যেটা হয় যে 3টা ম্যাচ খেলার সুযোগ পেতেন, বা যদি আপনি এখান থেকে জিততেন হয়তো কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল বা ফাইনাল খেলে হয়তো 4টা-5টা ম্যাচ আপনি পেতেন। ডেফিনেটলি এই টুর্নামেন্টটা খেলাটা খুব জরুরি ছিল। যদি আমরা একটু হয়তো ম্যানেজ করতে পারতাম, বা যদি আমাদের আগে থেকে যদি আমাদের প্ল্যানিং থাকতো যে আসিয়ান কাপে কোনোভাবে ঢুকতে পারি কিনা, বা আমরা যদি চিঠি দিয়ে রাখতাম বা যদি তাদের সাথে যোগাযোগ করতাম, হয়তো তারা হয়তো আমাদেরকে নিয়ে ভাবতো। বিকজ আমাদের কিন্তু এখন দলটার ব্র্যান্ড ভ্যালু কিন্তু এখন যথেষ্ট স্ট্রং হয়েছে। হামজা আসার পর কিন্তু আমাদের সাথে সবাই এখন কিন্তু ম্যাচ খেলতে চায়। তো সেইখানেও হয়তো তাদের একটা কনসিডারেশনে থাকতো, যেহেতু হামজা এখন আমাদের প্লেয়ার, তারা হয়তো আমাদেরকে তাদের এই টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য বড় একটা জায়গায় হয়তো তারা আমাদেরকে নিয়ে ভাবতো। সো আমি মনে করি ইন ফিউচার, হ্যাঁ, এটা তো এখানেই শেষ না, ইন ফিউচার আমি মনে করি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই জায়গাটাতে বেশ কনসার্ন হওয়া উচিত যে আসিয়ান কান্ট্রির দেশগুলির সাথে আমরা কিভাবে বেশি বেশি ম্যাচ খেলতে পারি, ওদের টুর্নামেন্টগুলিতে কিভাবে ঢুকে যেতে পারি। বিকজ পাকিস্তান আসলে এত শর্ট টাইমের ভিতরে এই টুর্নামেন্টটাতে কিভাবে পার্টিসিপেট করলো আমি জানি না। বিকজ তারা রিসেন্টলি আসলে ফিফার একটা নিষেধাজ্ঞা থেকে এসেই তারা ব্যাক টু ব্যাক 2টা বড় টুর্নামেন্ট এবং কিন্তু তারা খেলে ফুটবলে কিন্তু তারা আসলে সেভাবে এত সক্রিয় না। না, হ্যাঁ, বাট দলটা কিন্তু এই মুহূর্তে বেশ ভালো করছে। আপনি যদি দেখেন পাকিস্তান দলেও কিন্তু বেশ তাদের কিছু প্রবাসী প্লেয়াররা জয়েন করাতে, আপনি যদি দেখেন লাস্ট গোল্ডেন জুবলি যে টুর্নামেন্ট হলো মালদ্বীপে, সেখানে কিন্তু দুর্দান্ত আমি দেখেছি তাদের খেলা। ফিজিক্যালি দে আর ভেরি স্ট্রং। সো তারা কিন্তু তাদের ফুটবল নিয়ে রিসেন্টলি বেশ ভালো কাজ করছে, যার
প্রেক্ষাপটে কিন্তু এই এশিয়ান কাপের এই স্ট্রং একটা টুর্নামেন্টে কিন্তু তারা পার্টিসিপেট করছে। সো এমরি ভাই, এই যে আমরা দলগুলো নিয়ে আলোচনা করলাম, শ্রীলঙ্কা নিয়ে কথা বললাম, তাদের দলের প্রবাসী ফুটবলারদের একটা জোয়ার চলছে এখন। পাকিস্তান, ভারত হচ্ছে এই যে এশিয়ান কাপ খেলতে যাচ্ছে। সো আপনি শুরু করেছিলেন মানে আমরা শোটা শুরু করেছিলাম, আপনি বলছিলেন যে বাংলাদেশ এই টুর্নামেন্টের হট ফেভারিট দল। এখন আপনার কাছে মনে হচ্ছে কিনা যে বাংলাদেশ আসলে এই সাফের হট ফেভারিট দল? বাংলাদেশ, আমি যেটা বললাম যে মেইন চ্যালেঞ্জিং এর বিষয় হলো যে সব প্লেয়ার আমরা অ্যাভেলেবেল পাচ্ছি কিনা। যদি পুরো স্কোয়াডটা যদি আপনি নিয়ে খেলতে পারেন, যদি পুরো স্কোয়াডটা নিয়ে প্রিপারেশনটা নিতে পারেন, ডেফিনেটলি আমি বলবো যে বাংলাদেশ অবশ্যই ফেভারিট। বাট মাঠের পারফরমেন্সে কিন্তু পাকিস্তান, তারপর শ্রীলঙ্কা, ইন্ডিয়াকে কিন্তু আপনাকে কিন্তু ফেস করতে হবে। অ্যান্ড দে আর ভেরি মাচ এ স্ট্রং টিম, এবং তাদের প্রিপারেশন লেভেলটা তো আমরা দেখতে পাচ্ছি তারা কাদের সাথে ম্যাচ খেলে আসলে সাফে আসতেছে। তো সেই জায়গাটাও কিন্তু আমাদের একটা বড় কনসার্নের জায়গা। আমাদেরও প্রিপারেশন লেভেলটা কিন্তু এরকমেরই নেওয়া উচিত। আমরাও যদি এখন মানে প্রিপারেশন ম্যাচগুলি যদি আমরা একটু টাফ অপোনেন্টের সাথে না খেলে যদি সাফ ফুটবল খেলতে যাই, তখনও কিন্তু আমরা আমাদের জায়গাটা হয়তো আমরা কতটা প্রিপারেশন নিতে পারবো সেটাও কিন্তু সময় বলে দিবে। বাট হোপফুলি আমি যতটুকু জানি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বেশ কিছু ম্যাচ অ্যারেঞ্জ করতে যাচ্ছে, যারা কিনা আমাদের থেকে র্যাঙ্কিংয়ে আগিয়ে, আমাদের থেকে একটু স্ট্রং অপোনেন্ট, তাদের সাথে আসলে আমরা ম্যাচ খেললে বুঝতে পারবো যে আমরা এই সাফে কতটুকু যেতে পারবো, কি করতে পারবো। ইভেনচুয়ালি ওই প্রিপারেশন ম্যাচগুলিতে আমি চাই সব প্লেয়াররা ইনক্লুডেড থাক, হ্যাঁ, কেউ যেন অ্যাবসেন্স না থাকুক। এক্স্যাক্টলি, অবশ্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্মকর্তারাও সেটি ভাববেন। এমএলএ ভাই, আমরা আপনার কাছে আবারও ফিরবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। এখন মাঠে নিচ্ছে বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন মাঠে। এমএলএ ভাই, আমরা বাংলাদেশের ফুটবল দলটা নিয়ে আলাপ করছিলাম। আমরা একটু বাংলাদেশের ডোমেস্টিক ফুটবল নিয়েও আলাপ করতে চাই, যেহেতু সাফের আগে বাংলাদেশের ডোমেস্টিক ফুটবলটা শুরু হয়ে যাচ্ছে এবং এখানে নজর থাকবে প্লেয়াররা কেমন পারফর্ম করছেন, এখানে নজর থাকবে প্লেয়াররা ইনজুরিতে পড়ছেন কিনা কেউ, এবং ডুলির কথা আপনি যেহেতু বলছিলেন, তিনিও কিন্তু এগুলো আসলে খেয়াল করবেন। তিনি ছুটির সময়টায় কিন্তু তিনি যাননি, বাংলাদেশেই আছেন এবং তিনি এই প্লেয়ারদের পারফরমেন্সগুলো ফলো করবেন। আমরা একটু ডোমেস্টিক ফুটবলের ক্যালেন্ডারটা দেখতে পারি এবারের, যে 3টা টুর্নামেন্টের মাধ্যমে শুরু হচ্ছে। চ্যালেঞ্জ কাপের মাধ্যমে শুরু হচ্ছে বাংলাদেশের এবারের ডোমেস্টিক ফুটবল, ক্লাব ফুটবল। সেটি হচ্ছে 21 অগাস্ট থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপ, এর পরপরই শুরু হবে। এরপর বাংলাদেশ ফুটবল লিগ, যেটি প্রিমিয়ার লিগ ছিল, সেটি শুরু হচ্ছে 28 আগস্ট থেকে। চ্যালেঞ্জ কাপের মাধ্যমে শুরু হচ্ছে বসুন্ধরা কিংস এবং মোহামেডান সেখানে খেলছে। তবে দুটো দলেরই কিন্তু প্লেয়ার রেজিস্ট্রেশনের নিষেধাজ্ঞা আছে। সো বাংলাদেশের দলবদলটা এমনিতেও আমরা ইংলিশ প্রিমিয়ার লিগ বা লা লিগের দলবদল নিয়ে কথা বলি, বাংলাদেশের দলবদল নিয়ে সেভাবে আসলে কথা হয় না। তার মধ্যে আবার নিবন্ধনে নিষেধাজ্ঞা, দলগুলো ঠিকমতো গুছিয়ে উঠতে পারেনি এখন পর্যন্ত। বাংলাদেশের ক্লাব ফুটবলের স্ট্রাকচারটা বা ক্লাব ফুটবলটা কখন আসলে ঠিক হবে? বাংলাদেশের ক্লাব ফুটবল কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে বেশি ফোকাস দিতে গিয়ে আমাদের প্রিমিয়ার লিগটা কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে আমরা খুব এইটার দিকে আমাদের মনে হয় যে ফোকাস খুবই কম, যার কারণে দেখবেন যে আপনি যেটা বলছেন যে ট্রান্সফার উইন্ডোতে, হ্যাঁ, এই যে ট্রান্সফার চলছে, কে কোন দলে গিয়েছে আমরা কিন্তু এখন পর্যন্ত সঠিক কোনো আমাদের কাছে দিক নির্দেশনা নাই। এক্সেপ্ট মোহামেডান আমার কাছে মনে হচ্ছে যে এই বছর বেশ ভালো দল গুছিয়েছে। তারা বসুন্ধরা থেকে অনেক কয়েকজন তাদের ইম্পর্টেন্ট প্লেয়ারকে নিয়ে আসছে, 6 থেকে 7 জন প্লেয়ার। মোহামেডান দেখলাম যে এবছর প্রিমিয়ার লিগে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেভাবে দল করা দরকার ওইভাবে দল করছে। ইভেনচুয়ালি আপনি যেটা বলছেন যে নিষেধাজ্ঞার কারণে তাদের ফরেন প্লেয়ার রেজিস্ট্রেশনও কিন্তু বসুন্ধরা, ঢাকা আবাহনী এবং মোহামেডানের তাদের একটা নিষেধাজ্ঞা আছে, সেখানে কিন্তু তারা ফরেন প্লেয়ার রেজিস্ট্রেশনের ব্যাপারটা কিন্তু এখনও ক্লিয়ার না। তো সেই জায়গা থেকে মোহামেডান বেশ ভালো একটা দল গুছিয়েছে দেখেছি, বসুন্ধরা থেকে তারা প্লেয়ার এনেছে। আবাহনী ওইভাবে আসলে দেখতে পাচ্ছি না, বাট বাকি দলগুলির তো আসলে আমি তেমন কোনো খবরই জানি না। সো আমাদের ঘরোয়া ফুটবল নিয়ে আসলে আরও কনসার্ন হওয়া উচিত। হ্যাঁ, অনেক কনসার্ন হয়েছে। একটা সময় তো আমাদের ঘরোয়া ফুটবলই ছিল কিন্তু আমাদের মেইন আকর্ষণ। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফুটবল যখন আসতো তখন আমরা ওইটা নিয়ে হাইপ তৈরি করতো, বাট এখন ওই বেশি হাইপ আসলে ইন্টারন্যাশনাল ম্যাচের দিকে দিতে গিয়ে আমরা ঘরোয়া ফুটবলের দিকে কিন্তু ফোকাস একদম কমিয়ে দিয়েছি, যেটা একদমই হওয়া উচিত না। আপনার দেশের ফুটবল ডেভেলপমেন্টের জন্য ঘরোয়া ফুটবলের দিকে ফোকাস এটার বিকল্প নেই, বিকজ সারা পৃথিবীর ফুটবলই কিন্তু ক্লাব কেন্দ্রিক। হ্যাঁ, সো ক্লাব কেন্দ্রিক যতক্ষণ পর্যন্ত আপনার মানসিকতা না নিতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি আপনার ফুটবল ডেভেলপমেন্টের আসল পর্যায়ে কিন্তু যেতে পারবেন না। তো সেখান থেকে আমি বলবো যে আমাদের ঘরোয়া ফুটবল নিয়ে এই সিজনটা আমি খুবই আশাবাদী যে তারা হয়তো নতুনত্ব কিছু আনবে। বিকজ লাস্ট ঘরোয়া ফুটবলে
যদি দেখেন কোনো দর্শক ছিল না, টুর্নামেন্টে কোনো এক্সাইটমেন্ট ছিল না, তেমন কোনো কম্পিটিশন ছিল না, কম্পিটিটিভনেস থাকলেও মানুষের তেমন আকর্ষণ ছিল না। সো ঘরোয়া ফুটবল নিয়ে মানুষের আকর্ষণ যেন থাকে, মানুষ যেন আসলে ঘরোয়া ফুটবলের প্রতি একটা ফোকাস থাকে, যেটা 21শে আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে চ্যালেঞ্জ কাপ দিয়ে মোহামেডান এবং বসুন্ধরা কিংস খেলবে। আমি মনে করি যে এই ম্যাচটার হাইপটা এমন পর্যায়ে যাক, যেটা ওই সাব ফুটবলের যেরকম একটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছে, ঘরোয়া ফুটবলেরও যেমন এরকম একটা এক্সাইটমেন্ট তৈরি হয়। বিকজ এই বছর আমি যেটা দেখলাম যে কিছু প্লেয়ার তাদের দল পরিবর্তন করে অন্য দলে গিয়েছে, দলগুলিও আমার কাছে মনে হয় যে কম্পিটিটিভ হবে, খেলাটাও যেন মাঠের ফুটবলে খুব কম্পিটিটিভ হয় এবং সবার একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু যেন থাকে ঘরোয়া ফুটবল। এবং এমিলি ভাই একই সঙ্গে আপনার কাছ থেকে আরো একটা জিনিস শুনতে চাই, সেটা হচ্ছে যে আমরা গত বছরও ইভেন আগের টুর্নামেন্ট আগের বছরগুলোতে তো আমরা দেখেছি, আমরা গত বছর থেকে যেহেতু পরিবর্তনের কথা বলছি সেজন্যই বলছি, গত বছরও ক্লাব ফুটবল আমরা দেখেছি খুবই মানহীন ভেন্যুতে খেলা হয়েছে। রাইট, আমরা দেখছি যে শট নিচ্ছে, বল যাচ্ছে না, পানিতে আটকে আছে। রাইট, ট্রু। সো এবার সাফের কয়েকদিন আগেই এই টুর্নামেন্টটা শুরু হচ্ছে। এমনিতেই ক্লাব ফুটবল তো অবশ্যই ঢেলে সাজানো উচিত, তার মধ্যে হচ্ছে কদিন পরেই যেহেতু সাফ আপনার দেশের মাটিতে আয়োজন এবং আপনি এবার চ্যাম্পিয়ন হতে চান, আপনি বিশ্বমানের কোচ নিয়ে এসেছেন, বড় দল গড়তে চাচ্ছেন, সো এইবার কি এই দিকগুলোতে আসলে একটু বেশি নজর দেওয়া উচিত কিনা? অবশ্যই আপনি একটা খুবই ভালো পয়েন্ট বলছেন, যেটা আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, সেটা হলো মাঠ। হ্যাঁ, আমরা ঘরোয়া ফুটবল যে মাঠে খেলি, মানে ইজ ভেরি আনফর্চুনেট, ভেরি আনফর্চুনেট, যেটা আসলে কোনোভাবেই কাম্য না। হ্যাঁ, টপ লিগের মাঠ যদি এই অবস্থায় থাকে, লাস্ট লিগের আমি ম্যাচ দেখলাম মোহামেডান সামাও কার সাথে, রহমতগঞ্জের সাথে ম্যাচ, পানির ভিতরে বসে বল বসিয়ে কর্নার করছে। ইটস ভেরি মানে এটা কিভাবে হয়? হ্যাঁ, একটা টপ লিগের ম্যাচ যদি আপনি সেখানে ইভেনচুয়ালি আপনি যদি দেখেন আমাদের ঘরোয়া ফুটবলে যদি আপনি ট্রান্সফার উইন্ডোতে যদি দেখেন প্লেয়ারদের রেমুনেশন ইজ টু হাই। হ্যাঁ, তো যেখানে আসলে 100 কোটি টাকা বা 90-100 কোটি টাকা যেখানে বাজেটের একটা লিগ হয়, সেখানে মাঠ যদি আসলে এত নিম্নমানের হয়, সেখানে তো আসলে আপনি বোঝা যায় যে আমরা ঘরোয়া ফুটবল নিয়ে কতটা মানে অবহেলা করছি। তো এবার আমি মনে করি যে যারা লিগ কমিটি রয়েছে বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন রয়েছে, একজন এক্স ক্যাপ্টেন বা প্লেয়ার হিসেবে আমি রিকোয়েস্ট করি তারা যেন এই জিনিসগুলি খুব কেয়ারফুলি দেখে। বিকজ প্লেয়াররা কিন্তু ওই মাঠ থেকে পারফর্ম করে যখন ইন্টারন্যাশনাল জায়গায় পারফর্ম করতে যাবে, তখন কিন্তু ফারাক একটা ডিফারেন্স থাকবে, তারা কিন্তু তাদের পারফরমেন্স করতে পারবে না। বিকজ তারা কিন্তু 8টা-10টা ম্যাচ কিন্তু এখানে খেলবে এই সাব ফুটবলের আগে। সুতরাং তাদের মাঠটাকে ওইভাবে রেডি করে দেন যে মাঠটা আসলে জাতীয় স্টেডিয়ামের সাথে একটা সংযতপূর্ণ থাকে, একই স্ট্যান্ডার্ডে থাকে। রাইট, আমরা যে ঢাকার বাইরে শুধু খেলা আয়োজন করি, বাট মাঠগুলি আসলে ওই পর্যায়ে থাকে না, সেইটা নিয়ে ভাবা উচিত। ইভেনচুয়ালি এবার লিগ থেকে আমি মনে করি সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে ঘরোয়া ফুটবলটা চালানো উচিত। ওই ধরনের ভেন্যুগুলোতে শুধু স্ট্যান্ডার্ডের পার্থক্য যেটি বলছেন এমিলি ভাই, এটার সঙ্গে ইনজুরির প্রবণতা, মানে ইনজুরির সংখ্যাও তো অবশ্যই আপনি একটা ভালো মাঠ যখন না পাবেন তখন ইনজুরি হবেই। হ্যাঁ, বিকজ আপনি দেখবেন যে মাঠ যখন আপনার মাঠের ভিতরটা যখন সমান না থাকবে, মাঠের ভিতরে যখন দেখবেন যে আপনার উঁচা নিচা বা কোনো রকম, তখন কিন্তু অ্যাঙ্কেল ইনজুরি বা নি ইনজুরি হওয়ার চান্স বেশি থাকে, যেটা মানে প্রায় দেখছি আমরা হচ্ছে। তো এবার আমি মনে করি, আমি জানি না এখনও কিন্তু মাঠগুলি নিয়ে কিন্তু কোনো রকম কোনো প্রতিবেদন বা কোনো রকমের কনসার্ন দেখছি না। আই হোপ তারা হয়তো মাঠগুলিকে প্রপার রেডি করছে, বিকজ লাস্টবার তারা যেভাবে সাফার করছে মাঠগুলি নিয়ে, এবার ডেফিনেটলি তারা সেটা করতে চাবে না। অবশ্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং লিগ কমিটি মিলে মাঠগুলি এমনভাবে রেভুনেশন করবে যেটাতে প্লেয়াররা খেলে স্বাচ্ছন্দ্য পায়, যারা খেলা তাদের বেস্ট পারফরমেন্সটা ডেলিভার করতে পারে। বিকজ মাঠ ভালো না হলে কিন্তু খেলা কখনই ভালো হবে না। সো ঘরোয়া ফুটবল খুবই কাছে, আমরা জানি অল্প কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে। সো এইটা নিয়ে যেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ওই যে ইন্টারন্যাশনাল ম্যাচগুলি নিয়ে আমরা যেরকমের কনসার্ন থাকি, ঘরোয়া ফুটবলটা নিয়েও যেন সেম লেভেলের কনসার্ন থাকি। আদারওয়াইজ কিন্তু আপনার এটা কিন্তু খুব সাময়িক, যে আপনার ঘরোয়া ফুটবলের সাথে যদি আপনি ইন্টারন্যাশনাল ম্যাচগুলি যদি আপনি মানে একসাথ করতে চান, তখন কিন্তু আপনি পিছনে পড়ে যাবেন। বিকজ ঘরোয়া ফুটবল হলো একটা দেশের ফুটবলের মেইন স্ট্রাকচার। ইন্টারন্যাশনাল আপনি 6টা-8টা ম্যাচ খেলবেন পুরো সিজনে, তারপরে কিন্তু শেষ। ভাই ঘরোয়া ফুটবল 40 থেকে 50টা ম্যাচ আপনি এখানে প্লেয়াররা খেলছে। সুতরাং ওই জায়গাটায় আমি মনে করি ফোকাস দেওয়া উচিত, বিকজ প্লেয়াররা কিন্তু ওখান থেকে পারফর্ম করে জাতীয় দলে খেলে। সুতরাং আমি মনে করি এই জায়গাটাতে কোনোভাবেই আমরা যেন অবহেলা না করি, ইগনোর না করি। এক্স্যাক্টলি এমিলি ভাই, অবশ্যই ফুটবল খেলাটাই আসলে ক্লাব কেন্দ্রিক এবং পৃথিবীর সব খেলার মানে সব দেশেই ফুটবল খেলাটা ক্লাব কেন্দ্রিকই হয়ে থাকে। সুতরাং এখানে আসলে অবহেলা করার কোনো সুযোগ নেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা নিশ্চয়ই এই ব্যাপারটায় অনেক সিরিয়াসলি নেবেন এবং তারা ভাববেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময়। ধন্যবাদ আপনাকে। এর মাধ্যমে শেষ করবো এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।